বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয়করণ প্রত্যাশী জোটের আজ ১৯তম দিন পর্যন্ত এবং মাহে রমজানের আজকে প্রথম দিন লাগাতার কর্মসূচি চলছে। ইতিমধ্যে সরকার বাহাদুরকে কী কারণে শিক্ষকরা রাজপথে বসেছে তা কিন্তু তার আগে ৬ মাস চেষ্টা তদবির করে তাদেরকে জানিয়েছে। তারা চায় সরকারি নিয়মে বাড়ি ভাড়া, তারা চায় শতভাগ উৎসব ভাতা, তারা চায় সরকারি নিয়মে চিকিৎসা ভাতা। এই বিষয়গুলো রাষ্ট্রের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদেরকে জানানো হয়েছে। তারা সবই জেনেছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা আশ্বাসও দিয়েছেন যে উনি সব ভাতাই বাড়াবেন আগামী বাজেট থেকে। আমরা চেয়েছিলাম যে মাননীয় উপদেষ্টা আপনি অনুগ্রহ করে আমাদেরকে চলতি বাজেট থেকে শতভাগ উৎসব ভাতা দিবেন। উনি বলছে আমাদের হিসাব নিকাশ শেষ হয় নাই, চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, মাননীয় উপদেষ্টা আমরা তো আপনার পরিবারের সদস্য, মান অভিমান করে না হয় আমরা বসেই গেছি। আপনার দায়িত্ব আমাদের এই কষ্ট লাঘব করা, আমাদের দাবি পূরণ করে আমাদেরকে প্রতিষ্ঠানে ফেরত দেওয়া। আজ আমি শুধু নারী নেত্রীদের সাক্ষাৎকার নিব। প্রথমেই আমি সেই নারীর বক্তৃতা শুনতে চাই আমাদের ঝর্ণা বিশ্বাস, যা নাকি বিগত আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আমাদের অগ্নিকন্যা হিসেবে পরিচিত আমাদের ঝর্ণা বিশ্বাস। এই ঝর্ণা ম্যাডামকে বলবো যে ম্যাডাম তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসলে একটা কথা আছে প্রবাদে, অভাগারা যেদিকে তাকায় সাগরও ভয়ে শুকিয়ে যায়। আমরা বোধহয় সেই জাতি, আমরা বোধহয় সেই হতভাগা জাতি যারা আমরা শিক্ষকদেরকে মর্যাদা দিতে জানি না, বা আমরা শিক্ষক হয়ে আজকে রাস্তায় বসে আছি। এটা খুবই কষ্টের, দুঃখের। এই প্রেস ক্লাবে জায়গায় রোজা রমজানের দিন, সংযমের মাস, আমাদের ঘরে থাকার কথা, অথচ আমরা বসে আছি সেই প্রেস ক্লাবের ধুলা ময়লার মধ্যে। এটা খুবই কষ্টের। যে বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছি। সেইখানে বসে আজকে পর্যন্ত আমাদের এতদিন এখানে বসে থাকতে হবে, সেটা অবশ্য কখনোই চিন্তা করি নাই। কারণ আমরা ভেবেছিলাম, আমাদের একটা জিনিস কিন্তু আমরা সান্ত্বনা পেয়েছি, যে ছাত্রদের আমরা শিক্ষা দিয়েছি, যাদের আমরা সততা শিখেছি, যাদের আমরা শিখিয়েছি অন্যায়ের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হয়, সেই ছাত্ররা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তেও আমরা আজকে বাংলাদেশের আমরা সেই প্রেস ক্লাবের মতো একটা জায়গায় আমরা শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছি, সেইখানে বসে আছি। এটা আসলে কখনোই আমার প্রত্যাশা ছিল না, আমার আশা ছিল না। সবচেয়ে একটা জিনিস ভেবে কষ্ট লাগতেছে যে এই প্রজন্মের যারা ছাত্ররা আছে তারাও কি এখন আমাদের দেখে এরকমভাবে চুপ করে থাকবে, আমরা এটা ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম যে যেহেতু তারা আমাদের শিক্ষাকে গ্রহণ করে একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছে, তাহলে শিক্ষকদের আর কখনোই রাস্তায় আমাদের এভাবে বসে থাকতে হবে না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে সেটা বলতে হচ্ছে যে আমরা এখন এখানে বসে আছি এই রমজানের মাস, সংযমের মাসের মধ্যে এখানে বসে আছি। সামনে আমাদের একটা ঈদ। আমরা সবাই জানি যে আমাদের মাত্র 25% ঈদ বোনাস দেওয়া হয়, যেটা দুঃখজনক। যেটা বলতে 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 আমাদের গলা শুকিয়ে গেছে, গলা ভেঙে গেছে। আর কতকাল এই স্বাধীনতার 54 বছরেও এসে একটা শিক্ষকরা 25% ঈদ বোনাস পায়, এটা কতটা দুঃখের, কতটা কষ্টের, সেটা অবশ্য আমরা বলে শেষ করতে পারবো না। সামনে ঈদ আসে না তো আমাদের কষ্টের দিন আসে। কারণ আমরা আমাদের ছেলে মেয়েদের, আমাদের পরিবারের কারোরই সদস্যদের আমরা ইচ্ছা পূরণ করতে পারি না। এটা একটা শিক্ষকদের জন্য যে কত কষ্টের, সেটা দুঃখের। এটা আমরা কাউকে বোঝাতেই পারবো না যে আমাদের ফ্যামিলির কাছে, আমাদের ছোট ছোট বাচ্চাদের কাছে আমরা কতটা প্রশ্নের সম্মুখীন হই। 3,000 3,500 টাকা একটা শিক্ষক ঈদ বোনাস পায়, সেটা দিয়ে সে কী করবে? সেইটার কারণে আমরা এই এত বছর ধরে রাস্তায় বসে আছি। যেই আসে যেই যায়, সরকার চেঞ্জ হয়, সময় যায়, দিনক্ষণ চেঞ্জ হয়, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না আমরা ঠিক বুঝতে পারি না। এটার এই অদৃশ্য শক্তিটা কি, যে যারা শিক্ষকদের ভাগ্য নিয়ে এত খেলে, শিক্ষকদের রিজিক নিয়ে নেয়, তারা কারা আমরা ঠিক জানি না। কিন্তু আরও দুঃখের বিষয়, শিক্ষকরা কিন্তু সবসময় ন্যায্য অধিকারের জন্য, তার পাওনা আদায়ের জন্য, ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে বসে, অথচ সেই শিক্ষকদের উপর আক্রমণ চলে, সেই শিক্ষকদের উপর নির্যাতন করা হয়। এটা সবচেয়ে দুঃখের বিষয় যে একজন
একজন পুত্রের হাতে পিতা নির্যাতিত হয়েছে এই প্রেস ক্লাবের এখানে। এটা খুবই দুঃখের বিষয়। যাদেরকে আমরা মানুষ করে দিয়েছি, যারা আজকে একটা ভালো পজিশনে দাঁড়িয়ে আছে, সেই পুলিশরা আমাদের শিক্ষকদের গায়ে হাত দিয়েছে। তার মানে কি যে পিতা নির্যাতিত হয়েছে পুত্রের হাতে, এর চেয়ে অপমানজনক, এর চেয়ে কষ্টের বোধহয় আমাদের আর কিছু হয় না। তো আমরা এখনো এখানে এইভাবে আর বসে থাকতে চাই না, যে আমাদের এই দাবি আদায় করার জন্য প্রতিবার আমাদের বসতে হবে, প্রতিক্ষণ এখানে আসতে হবে। তাহলে কি কে এই দেশকে কে ধ্বংস করতে চায়, জাতিকে কারা ধ্বংস করতে চায়? যে যারা শিক্ষকদের ভাগ্য নিয়ে খেলে, শিক্ষকদের রিজিকের উপর যারা হাত দিয়ে রেখেছেন, যারা এত বছর পার করে দিয়েছেন শুধু শিক্ষকদের আশা আশ্বাস দিয়ে, কিন্তু কোনো দিন পূরণ হয় নাই। দুঃখের এই মুহূর্তে এসে আমাদের সেই আশা পূরণ হবে না, সেটা আসলে আমরা বিশ্বাস করি না। আমরা বলতে বলতে সত্যি ক্লান্ত, সত্যি আমরা খুবই কষ্টের মধ্যে আছি। তাই প্লিজ আমাদের মাননীয় যিনি প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের শিক্ষক, আপনি নতুন উপদেষ্টা হয়ে আমাদের শিক্ষক হননি, আপনি আগের থেকে আমরা শিক্ষক, আমরা আপনাদেরকে স্যার বলে ডাকি। সেই স্যার নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে আপনার শিক্ষক সমাজ কত কষ্ট আছে। কারণ দেশকে যারা ধ্বংস করতে চায় তারা শিক্ষকদের ভাগ্য নিয়ে এতদিন খেলছে, কিন্তু এখন তো এটা হতে পারে না। এখন যেটা আপনার হাতে আছে সেটা নিশ্চয়ই আপনি আপনার শিক্ষকদের দুঃখ বুঝবেন। তাই এই সামনে ঈদ, এটা যাতে আমরা শতভাগ ঈদ বোনাস পেয়ে আমরা একটু আমাদের পরিবার পরিজন নিয়ে একটু সুখী শান্তিতে আমার বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে পারি, সেইটা আপনি অবশ্যই দিয়ে আশা করি আমাদের এখান থেকে আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিবেন। কারণ আমরা এই রোজা রমজানের দিনে এই ধুলাময়লার মধ্যে, এই রোদের মধ্যে আমরা আর থাকতে পারি না। এমনি আমরা স্কুলে যখন থাকি আমরা প্রচুর পরিশ্রম করি, আমাদের 7টা করে ক্লাস নিতে হয়, আমাদের যেহেতু 12,500 টাকা স্কেলে বেতন করি, আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার পাই না, আমরা শারীরিকভাবে এমনি দুর্বল। কারণ হলো আমাদের খাবারের অভাব, আমাদের চিকিৎসার অভাব, আমরা এগুলো থেকে বঞ্চিত। তারপরে যদি আবার এই অবস্থায় এই সংযমের মাসে এখানে বসে থাকতে হয়, সেটা খুবই কষ্টের, দুঃখের। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ আপনি আমাদের শিক্ষক, আপনি আমাদের স্যার, আপনি আমাদের মাঝে এসে আপনি যা দেন আমাদেরকে দিয়ে প্লিজ আমাদেরকে ঘরে ফিরিয়ে দেন। আমরা এই কষ্ট আর সত্যি সত্যি সহ্য করতে পারছি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। প্রথম রমজান, আমার সংগ্রামী শিক্ষক শিক্ষিকা ভাই বোনরা আজ প্রথম রমজানে আজ প্রেস ক্লাবে এসে তাদের যৌক্তিক দাবি, তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য পরিবার ছেড়ে তারা এই প্রেস ক্লাবের মাঠে এসে বসে আছে। আসলে আমাদের শিক্ষকদের এই দাবি তো অবশ্যই যৌক্তিক। আমাদের শিক্ষা উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বারবার কথা দিয়েছে 11 তারিখে, এই মাসের 17 তারিখে এবং 26 তারিখে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমরা গিয়েছিলাম। আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না যে আমাদেরকে কেন এই মাঠে বসিয়ে রেখেছে। আমি একজন নারী শিক্ষক। আজ সেই সিরাজগঞ্জ জেলা থেকে সেই 11 তারিখে ঢাকা এসেছি, 12 তারিখ থেকে আজ 19তম দিনের লাগাতার কর্মসূচিতে আমি আছি, একদিনও বাড়িতে যাইনি। আজ এই সুশীল সমাজ, আজ এই সভ্য সমাজের কাছে আমার শিক্ষকদের আকুতি, দাবি, আমাদের অধিকার, যে আজ আমাদের কেন এইভাবে পথে বসে রেখেছেন। বারবার কথা দিয়েছেন যে আপনাদেরকে আর বসিয়ে রাখবো না এবং এই রমজানে বসে থাকতে হবে না, তাহলে কেন এই মাঠে এসে ঘোষণা দিচ্ছেন না? মাঠে এসে কেন ঘোষণা দিয়ে একটা প্রজ্ঞাপন কেন দিচ্ছেন না? আজ শিক্ষকদের যে যৌক্তিক লড়াই, শিক্ষকের মর্যাদার লড়াই, যার জন্য আজ পথে এই ধুলোবালি কাশি মধ্যে আজ আমরা 19টা দিন ধরে বসে আছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উচ্চ লেভেলের উচ্চতার উপদেষ্টা যারা আছেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন যে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে, আমাদের পরিবারের কাছে আমরা আসলে ফিরে যেতে চাই। আমি একজন নারী শিক্ষক হয়ে কিভাবে এই 19টা দিন এই পথে এসে বসে আছি শিক্ষকদের, 5.5 লক্ষ শিক্ষকদের স্বার্থে, শিক্ষকদের স্বার্থে, অভিভাবকদের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে। আজ আপনাদের ভিতরে
কেন বিবেক জাগ্রত হচ্ছে না, এটার উত্তর আজ আমার কাছে জানা নাই। আজ আমরা কোথায় থাকছি, আজ 19টা দিন ধরে কি খাচ্ছি সেই হিসাব কেউ রাখে না। গতকাল শেহরি গিয়েছে রাত্রিতে, আমি সন্ধ্যা রাতে ভাত নিয়েছিলাম, সেই ভাতটা দেখি যে রাত্রিতে নষ্ট হয়ে গিয়েছে। পরে আমি একটা কলা এবং এক টুকরো পাউরুটি খেয়ে আমি শেহরি খেয়েছি, যেটা কি বলবো, এটা কি আপনাদের কাছে অমানবিক? না, মানবিক। প্রথম রোজা পরিবারের সঙ্গে থেকে খাবার খাবো, খাবার রান্না করব, কিন্তু আজ আমাদের কি করব, ঢাকায় এসে একটা পাউরুটি একটা কলা খেয়ে শেহরিতে অংশগ্রহণ করতে হয়। আমার আকুল আবেদন যে আজ শিক্ষকদেরকে এইভাবে পথে বসিয়ে না রেখে আমাদের শিক্ষকদেরকে পথে ঘোষণা দিন এবং একটা প্রজ্ঞাপন জারি দিন। আমরা যখন প্রতিষ্ঠান থাকি, আপনারা তো অনেক প্রজ্ঞাপন জারি করেন সারাদিনে, কিন্তু একটা প্রজ্ঞাপন জারি করতে আপনাদের এত কষ্ট কেন? আমাদের শিক্ষকরা জাতীয়করণ চেয়েছিল, জাতীয়করণ আপনারা বলছেন সময়ের ব্যাপার। আমরা অনলি 3টা দাবি, যেটা হলো যে এই আসন্ন ঈদ উল ফিতরে আমরা শতভাগ উৎসব ভাতাটা আমাদের দাবি, সারা বাংলার শিক্ষকদের দাবি, এবং আসন্ন বাজেটে মানে চলতি বাজেটে আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমরা আসলে চাই। আমরা তো তেমন কিছু চাইনি, আমরা শিক্ষকরা নিরীহ প্রাণী, আমরা শিক্ষকরা একটা বেতন পর্যন্ত পাই না, আমরা অনুদান পাই। আর শিক্ষকদেরকে কোথায় রেখেছেন? আপনার শিক্ষক রাস্তায় কেন? আপনাদের কি ভিতরে একবার প্রশ্ন জাগে না যে আপনি যে শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন সেই শিক্ষক আজ রাস্তায় কেন? সেই শিক্ষক কেন আজকে চোখের জল ফেলবে? আজ এত কষ্ট হয় যে আবেগে চোখের জলটা ঝরে যায়। আমরা চাই না এভাবে এই জীবন পেতে, আমরা পরিবারের কাছে যেতে চাই, শিক্ষার্থীদের কাছে যেতে চাই। আপনারা দয়া করে আমাদের প্রজ্ঞাপনটা দিয়ে আমাদেরকে আজকে যদি প্রজ্ঞাপন দেন, আজকে আমরা এই আন্দোলনের মাঠ থেকে উঠে যাব। আমরা আর এই কষ্ট বুকে নিয়ে আর বসে থাকতে পারছি না। আপনারা আমাদের এই বৈষম্যর বেড়াজাল থেকে মুক্তি দিন। আপনারা একবার সেই অতীতে ফিরে যান, শিক্ষকের মর্যাদায় ফিরে যান, আপনাদের বিবেকে ফিরে যান যে শিক্ষকদের এত কষ্ট দিয়ে আপনারা কি লাভ পাচ্ছেন। বাংলাদেশে এত উন্নয়ন, শুধু শিক্ষকদের জীবনমানের কোনো উন্নয়ন নেই। আমরা অনার্স মাস্টার্স পাশ করে, ভার্সিটি থেকে পাশ করে যখন প্রথমে আমরা ইন করি স্কুলে, মাত্র 12,500 টাকা অনুদান পাই। আজ আমাদের এত বৈষম্য, আমরা বেসরকারি শিক্ষকদের একটা আলাদা বেতন মানে শিক্ষা কমিশন গঠন আমরা দাবি জানাচ্ছি। আমাদের শিক্ষকদের আলাদা নীতিমালা করা দরকার আমি মনে করি। আর শিক্ষকরা কোনো রেশন পায় না, শিক্ষকদের সন্তানরা কোনো শিক্ষা ভাতা পায় না, যা আপনারা সরকারিরা পেয়ে থাকেন। একই সিলেবাস, একই পাঠ্যক্রম, একই পাঠ পরিকল্পনা, একই ছাদের নিচে বসে আমরা এসএসসি পরীক্ষার খাতা নিয়ে আসি এবং প্রশিক্ষণ গ্রহণ করি। তাহলে আমাদের কেন এত বৈষম্য রাখা? এটা আজ আমি জাতির বিবেকের কাছে, সুশীল সমাজের কাছে প্রশ্ন, আমার এবং আমার 5.5 শিক্ষকদের মনের আকুতি, মনের কষ্ট। আর আমাদের শিক্ষকরা কত চোখের জল ফেলবে, কত কষ্ট করবে। আমি একজন নারী নেত্রী হয়ে আমি কি করব? এত কষ্ট আসলে সহ্য করতে পারছি না। শরীর অনেক খারাপ হয়ে গেছে, শরীর 19টা দিন খাবার এখনো ঠিক নাই। এত টাকা কোথায় পাবো? আমরা 2 মাস ধরে অনুদান পাই না, ডিসেম্বরের এবং জানুয়ারির। আজকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু জানি না আমাদের অ্যাকাউন্টে টাকাটা সঠিকভাবে জমা হবে কিনা। আপনাদের উচিত ছিল যে শিক্ষকদের পুরাতন নিয়মে এই অনুদানটা দিয়ে তারপরে ইএফটির কার্যক্রমগুলা সঠিক করার জন্য। সর্বশেষে একটাই দাবি, একটাই কথা, যে আজকে যদি আপনারা প্রজ্ঞাপন দেন, আজকে যদি ঘোষণা দেন, তাহলে আমরা এই মাঠ ছেড়ে চলে যাব।
আমাদের পরিবারের কাছে, আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা চলে যেতে চাই। এই কষ্ট নিয়ে আর ঢাকা থাকতে চাই না। অনেক থাকার কষ্ট, অনেক খাবারের কষ্ট। একটা প্রশ্ন বারবার আসে যে আপনারা আমাদের 3 বার কথা দিয়েছেন, মৌখিক আশ্বাস দিয়েছেন, কিন্তু কেন প্রজ্ঞাপনটা দিচ্ছেন না? কেন এই মাঠে এসে ঘোষণা দিচ্ছেন না? জানি না আপনাদের মনের মাঝে কি আর কথার মাঝে কি, দুটার অবশ্যই পার্থক্য আছে। না হলে মুখে একটা বলেন, কিন্তু মাঠের যে কথা, প্রজ্ঞাপন, মাঠের যে ঘোষণা, সেটা কেন দিচ্ছেন না? আপনারা কি এটা নিশ্চিত করতে চান? আপনারা বারবার বলছেন যে শিক্ষকদের অনেক উপস্থিতিতেই আপনাদের ঘোষণা। এটা কেমন কথা হলো? শিক্ষকদের অনেক উপস্থিতিতে আপনাদের ঘোষণা হবে, আপনাদের প্রজ্ঞাপন হবে, এটা কোন বিচার হলো? এই বিচার আসলে আমি আর এর উত্তর আর খুঁজে পাই না। যাক, আপনারা সবাই, আপনারা উপর মহলের যারা আছেন, ভালো থাকবেন, আমাদের কষ্টগুলা বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম। আমার শিক্ষক সমাজের যেন আশাবাদী নিয়ে আমরা চলে যেতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার সংগ্রামী শিক্ষক ভাই বোনেরা, আমি গত 2টা আন্দোলন গেছে, তার আগে সে 2 আন্দোলনে ছিলাম। প্রথম 44 দিন আন্দোলনে ছিলাম। অনেক কষ্ট হতো এখানে বসে থেকে, তারপরেও ছিলাম। অনেক দূর থেকে, গাজীপুর থেকে আসতাম, তারপরে আসতাম 44 দিন। তারপরে আবার যখন বিটিএর আন্দোলন ছিল 20 দিন, 22 দিন, সেদিনও সেই সময়ও ছিলাম। সর্বশেষ কাপড় পরে এখানে বসেছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের দাবি মেনে নিবে, কিন্তু সেই সরকার আমাদের দাবি মেনে নেয় নাই। আমাদের সামান্য 25% বাড়ি ভাড়া, 25% ঈদ বোনাস, এটা কি সভ্য সমাজে কোথাও আছে? আমার জানা নেই। আমি জানি না। আমার মানে একটা সরকারি অফিসের একজন 4th শ্রেণীর কর্মচারী, সেও আমাদের সে বেশি ঈদ বোনাস পায়। কেন? এটাই বুঝি নাই। এত বৈষম্য আমাদেরকে করা হয়েছে। আমরা এই স্বাধীন দেশে আমরা শুধুমাত্র আমরা বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি কলেজ, কারিগরি স্কুল, এগুলো শিক্ষকরাই সবচেয়ে বেশি বঞ্চিত। একজন গার্মেন্টসের যে একদম যে হেল্পার হিসেবে যায়, প্রথম চাকরি নেয়, তার বেতন 12,500 টাকা। আর এখানে অনার্স মাস্টার্স, এখানে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসে সে 12,500, 12,500 টাকা বেতনে চাকরি করে। কি দুষ্ট আমাদের! এটা কি কোনো সভ্য দেশের কথা? আমরা যখন দীপুমণির সাথে কথা বলছিলাম বারবার আমাদের দাবি দেওয়া নিয়ে, উনি আমাদেরকে দেয় নাই, সে সময় আমাদেরকে দেয় নাই। তারপরেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী, রাজনৈতিক সচিব, ওনারাই আমাদেরকে আশ্বাস দিয়েছিল সেই আগের সরকার আমাদেরকে দাবিটা মেনে নেবে, কিন্তু ওনারা মেনে নেয় নাই। আজকে আমাদেরকে আবার সেই রাজপথে আসতে হয়েছে। 19 দিন যাবৎ সেই রাজপথে। আমি তো জানি, আমি ব্যক্তিগতভাবে জানি, আজকের যে মানে শিক্ষা উপদেষ্টা, উনি খুব ভালো মনের মানুষ, খুব ভালো মানুষ। আমি ব্যক্তিগতভাবে জানি। আমি আমার সহকর্মীদের সাথে কথা বলে জেনেছি যে উনি খুব ভালো মানুষ। কিন্তু উনি যে ভালো মানুষ, আমরা তো এই যে রোদ, এই যে একটা উৎকট গরম, এখানে বসে আছি শিক্ষকরা, এটা কি কোনো ভালো মানুষ এরকম করতে পারে? উনি যে ভালো মানুষ, ওনার যে তো গুণ আমরা শুনেছি, কিন্তু কোথায়? আমি তো পাই না। আমি তো এই প্রেস ক্লাবে আজকে এখানে বসে আছি, কিন্তু এই ছোট্ট একটা দাবি, আমাদের ছোট্ট দাবি, আমাদের অনেক দাবি তো পূরণ হয়ে গেছে। আমাদের 100% বাড়ি ভাড়া দিচ্ছে সরকার, তাহলে কেন 100% বাড়ি ভাড়া দিলে আমাদের এই যে 50% বা আমাদের সরকারি নিয়মে যে বাড়ি ভাড়াটা শহরে, আমাদের যারা গাজীপুর, আমরা যারা শহরে বাস করি, মেট্রোপলিটনে বাস করি, সেখানে তো 65% বাড়ি ভাড়া, একদম অবসরে 45% বাড়ি ভাড়া। তাহলে আমরা কেন
মানে একটাও পাই না। আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই। 1000 টাকা কি কিসের বাড়ি ভাড়া? একটা সিট ভাড়া নিতে, একটা সিট ভাড়া নিতে, মেসের সিট ভাড়া নিতেও লাগে 1500 টাকা, 2000 টাকা। এর নিচে কোনো সিট ভাড়া নেওয়া যায় না। যেখানে আমার সাথে আরও 3 জন থাকে। আমি তো ফ্যামিলি নিয়ে থাকি, আমার তো ফ্যামিলি আছে। আমি চাকরি করি, আমার ফ্যামিলিকে সময় দিই না। আমি সারাদিন চাকরি করি, আমার ফ্যামিলি আমাকে জিজ্ঞেস করে না। আমার চাকরির বয়স 29 বছর, প্রায় 29-29.5 বছর। আমার কত বছর চাকরি আছে, তারপরেও এই প্রেস ক্লাবে পড়ে আছি শুধু একটু মানে ঘোষণা শোনার জন্য যে আমাদের বাড়ি ভাড়াটা বাড়ছে, আমাদের চিকিৎসা ভাড়াটা বাড়ছে, আমাদের অন্য অন্য ভাতাগুলো, আমাদের ঈদের বোনাসটা বা ঈদের যে ঈদি নামে যেটা পরিচিত ঈদের বোনাস, সেটা তো মানে এটা তো আমরা যৌতিকভাবে আমরা পাই। কেন পাবো না? আমরা কেন পাবো না? এটা কেন কোনো সরকার দেয় না আমাদেরকে? কেন আমরা 18 বছর আগে 2004 সালে এটা ঘোষণা করা হয়েছিল 25%, আজকেও কেন 25% থাকবে? এদেশে কি সরকার নাই? এদেশে কি মানুষ নাই? এদেশে কি মানে প্রশাসন নাই? কেন আমরা এরকম অবস্থায় আছি? আমরা রাস্তায় পড়ে থাকবো, আমাদেরকে দেখার কেউ নাই? বৈষম্য নিরসনের জন্যই তো এত কিছু হলো, এখনো কেন বৈষম্য থাকবে? প্রেস ক্লাবে মানুষে মানে ভরে গেছে কেন? আমরা কেন এত দূর থেকে, সেই কুষ্টিয়া থেকে আমার ভাইরা আসছে, কুমিল্লা থেকে আসছে, আমার বোনরা আসছে কেন? সেই সিরাজগঞ্জ থেকে আমার এক বোন পড়ে আছে কেন? আমরা কি জন্য আমরা বসে আছি এখানে? আমাদেরকে কি বাড়ি কিনে দেবেন? আমাদেরকে এই জায়গা, আমাদের যে বেতন পাই, আমাদের যে টাকা দেন, এদের দিকে আমরা বাড়ি কিনতে পারি না, গাড়ি কিনতে পারি নাকি আমরা মানে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারি? আমরা উত্তর দেন। আমরা কি ফ্ল্যাটে ভাড়াতে নিয়ে থাকি? দেখেন তো কি আমরা ফ্ল্যাটে কোথায় থাকি? হ্যাঁ, আমাদের মধ্যে কিছু শিক্ষক আছে যারা টিউশনি করে, তারা অন্য ব্যবসা করে, অন্য কিছু করে, তারা থাকতে পারে কিছু। কিন্তু আমাদের মতো নিরীহ যারা, আমাদের মতো যারা শিক্ষক, তারা কি করে? তারা কোথায় থাকে? কখনো দেখেছে জানেন আপনারা? এক ইএফটির নাম দিয়ে আমাদেরকে, এর আগে আমাদের 3 বছর ঘুরিয়েছে ইএফটি দিবে, কিন্তু দেয় নাই। এবারে আমাদেরকে ইএফটি দিয়েছেন, আমাদের বেতন বন্ধ করে ইএফটি দেন। কেন দিবেন বেতন বন্ধ করে ইএফটি? ইএফটি ভালো কথা। ইএফটি যখন শুরু হয়েছে আমরা মনে হয়েছে যে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো, আমাদেরকে তো কোথায় তুমি, আমরা ইএফটিটা নিতে পারছি, যে দিতে আমাদেরকে কোথায়? এখন আমাদের ইএফটি নিয়ে সমস্যা, বিভিন্ন নামের সমস্যা, ওই সমস্যা, বিভিন্ন মানে সমস্যা। টিচারদের বেতন বন্ধ করে রাখছেন। বেতন বন্ধ মানে জানুয়ারি বেতন, এই যে আমি কালকে মতো জানুয়ারি বেতন দেখছি, আমি আমার অ্যাকাউন্টে ঢুকছে জানুয়ারির বেতন, কারো ডিসেম্বরের বেতনও ঢুকে নাই। তাহলে আমার কি অপরাধ সেটা বলেন? শিক্ষকদের কি অপরাধ? সেটা খায় না? শিক্ষক ছেলেমেয়েরা লেখাপড়া করে না, পড়ালেখা করে না? তাদের কি জীবন নাই? তাদের কি জীবন উন্নত করার মানসিকতা নাই? নাকি শুধু সারা জীবন তারা পড়িয়ে যাবে, ভালো মানুষ করবে, ছাত্র গড়ে তুলবে, আর ছাত্ররা গিয়ে সচিবালয়ে তারা বিসিএস ক্যাডার হয়ে তারা শিক্ষকদের উপর ফের ঘোরাবে না? শিক্ষকদের উপর তারা লাঠি ঘোরাবে, শিক্ষকদের দিয়ে দিলে তারা কষ্ট পায়। আমি ওভাবে বলতে চাই না। আমি অনেকদিন আমি ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম। আমি প্রথম দিকে আসতে পারি না এই ইয়েতে। আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমি ঘরে ছিলাম। তারপরে মানে অন্য সমস্যা ছিল, বিশেষ করে ডেঙ্গুর কারণে অনেকটা হয়ে গেছে। তো কিন্তু এরপরেও প্রেস ক্লাবে আসতে হয়েছে। প্রেস ক্লাবে আপনারা তো বারে কথা দেন, আমাদেরকে বারে কথা দেন। আপনারা দিচ্ছেন, আপনারা চলে যান, দিব, কিন্তু আপনারা দেন না। আপনাদের টাকা তো দেন না। আপনাদের তো ঘরের থেকে টাকা এনে দিবেন না। আমরা তো জানি, আমরা কিন্তু জাতির বিবেক, আমাদের কাছে খবর, আমরা জানি কিন্তু দেশে কোথায় কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদেরটাই দিতে কষ্ট, আমাদের টাকা দিতে কষ্ট লাগে। কেন কষ্ট লাগবে আপনাদের? আপনাদের কারো ব্যক্তিগত টাকা দিবেন, দেশের টাকা দিবেন, আমাদের ট্যাক্সের টাকাই তো দিবেন, আমাদের গরিব এই দেশের মানুষের টাকাই তো দিবেন আমাদের। তারপর আমাদেরকে দেন। আমরা একটু ঈদে আমাদের বাচ্চাদেরকে কিনতে পারি না, বাচ্চাদের জন্য, পরিবারের জন্য কিনতে পারি না, কিছু ভালো একটা কুরবানি দিতে পারি না। এখনো পর্যন্ত কুরবানি দিতে পারি না। কেন কুরবানি দিতে পারবো না? এদেশে মানুষরা আমরা লেখাপড়া শিখিনি, আমরা লেখাপড়া শিখে স্কুলে যোগদান করি নাই। কিন্তু কেন আমাদের এই অবস্থা? আমাদের জন্য কেউ মনে হয় নাই। আমরা যখন মনে করি যে উনি হয়তো বা এই সরকার হয়তো আমাদের জন্য ভালো হবে, কিন্তু না, এই সরকার আমাদের বেশি জুলুম করে। এবার আগের সরকার আমাদেরকে এই রাস্তাতে বসিয়ে রাখছিল
66 দিন আমি ছিলাম, এই 66 দিন প্রেস ক্লাবে ছিলাম, কিন্তু কোনো টিচারের গায়ে মানে মারে নাই। এইবারে এই সরকার মানে টিচারের গায়ে হাত দিছে, কত বড় সাহস! পুলিশ তার গায়ে টিচারের গায়ে হাত দেয়। আমি তো দেখেছি পুলিশের কীভাবে সম্ভব হয় একটা পুলিশ টিচারের গায়ে হাত দিতে। তারা জানে না এইসব শিক্ষকের কাছে তারা পড়ে গেছে? তারা কি মনে করে না যে এইসব শিক্ষক তারা কয় টাকা বেতন পায়, কয় টাকা শিক্ষক, এত কম টাকা বেতন পেয়েও শিক্ষকরা পড়ায়? শিক্ষক তো ফাঁকি দেয় না, শিক্ষক তো ফাঁকি দেয় না। ছাত্রের সামনে গেলে কোনো ফাঁকি আসে না, কোনো মিথ্যা কথা আসে না, মিথ্যা আশ্বাস আমরা দেই না কোনো ছাত্রদেরকে। তাহলে কেন আমাদের উপরে এইরকম অবিচার করা হচ্ছে, এইরকম কেন করা হচ্ছে এত বছরের পর বছর, বছরের পর বছর? একটা শিক্ষক কি চায়, কি পায়? আমাদের বাড়ি ভাড়া আপনারা 50% না দেন, আমাদের যা দেন দিয়ে দেন, বলে দেন যে আমরা এত পার্সেন্ট দেবো, আমরা 1000 টাকা 2000 টাকা বাড়ি ভাড়া নিব না, পার্সেন্টেজ ধরে বাড়ি ভাড়া দিতে হবে না, হবে না। আপনারা সারা বছর আমাদেরকে আশ্বাস দেন, আশ্বাস দিয়ে আমাদেরকে আবার বাড়ি ফিরিয়ে দেন। এই যে বাড়ি ফিরে আপনারা বাড়ি ফিরে যাই, আপনারা সব ভুলে যান। হবে না। এবার আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের বাড়ি ভাড়া না দিবেন, যৌক্তিক বাড়ি ভাড়া না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের শতভাগ মানে ঈদ বোনাস না দিবেন, আমরা যাবো না এখান থেকে। আমরা আসছি, আমরা থাকবো এখানে, দেখি আপনারা কতদিন পারেন আমাদেরকে রেখে। আপনারা এই রমজানে এতগুলো শিক্ষক এখানে বসে আছে, আপনাদের কি মনে পড়ে না, মনে হয় না যে এই রমজানের মধ্যে যেখানে আমাদের রমজান, আমাদের স্কুল ছুটি দিয়েছেন আপনারা, অথচ আমরা রমজানের প্রেস ক্লাবে পড়ে আসছি? এটা কি কোনো কথা? এটা কি আপনারা মনে করেন? আমি শিক্ষা উপদেষ্টা, আমি প্রধান উপদেষ্টাকে কিছু বলবো না। উনি অধ্যাপক, উনি নোবেল প্রাইজ জয়ী মানুষ, উনি জানে এদেশের মানুষের অবস্থা, এরপর উনি দিতে রাজি। উনি কেন দিচ্ছে না এখন পর্যন্ত? শিক্ষা উপদেষ্টা তো খুবই ভালো মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ হিসাবে আমি জানি, আমি ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কে জানি, কিন্তু আমাদের জায়গায় এসে উনি আর ভালো থাকতে পারছেন না। মানে কেন বুঝলাম না কিছু। আমাদেরকে যদি মনে হয় সব শিক্ষা ব্যবস্থাটাকে এক করে ফেলেন, আপনারা যদি মনে হয় যে না বেসরকারি শিক্ষা দরকার নেই, তো করবেন না, বেসরকারি শিক্ষা দরকার নেই, বাস। এত বৈষম্য কেন? সরকারি আর বেসরকারি এত বৈষম্য থাকবে কেন? এত বৈষম্য আমরা মানি না, আমরা মানবো না। আপনারা যত দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো মেনে নেন। আমরা খুব বেশি চাইছি না, খুব বেশি না। আমাদের যে দাবিগুলো আছে আপনারা যৌক্তিক যতটুকু পারেন আমাদেরকে দিয়ে বিদায় করেন এখান থেকে। আমরা বলছি না যে আমাদেরকে একেবারে আমরা এখনই আমাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ আপনি বলছেন যে জাতীয়করণ, হ্যাঁ একটু সময়ের ব্যাপার, ঠিক আছে, মানলাম। এর আগে সরকার আমাদেরকে বলছে জাতীয়করণ মানে হচ্ছে না। আমাদের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে আমার হিসাব দেওয়া হয়েছিল জাতীয়করণ করতে সরকারের কাছে টাকা লাগে না, সরকারের টাকা লাগে না। শিক্ষকদের যে মানে স্কুলের যে আয়, সেই আয় নিলেই বা বিদ্যালয়ের আয় নিলেই শিক্ষকরা জাতীয়করণ পায়। জাতীয়করণ দিলে কোনো সমস্যা নেই, কিন্তু তা হচ্ছে না। আমরা এখনও সেই আলো আধারের মধ্যে হাতড়াই, এক একজনের চাকরি বয়স শেষ হয়ে যেতেছে। আমি ওই দিন জানলাম, আমি একজন শিক্ষকের গোলাম মুস্তফা, একজন শিক্ষক নাম গোলাম মুস্তফা স্যার, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু এখানে এসে দেখছি হয়তো বা গোলাম মুস্তফা স্যার চাকরি আছে 3 মাস, অথচ 3 মাসের মধ্যে স্যার এরপরেও এই প্রেস ক্লাবে পড়ে আছে। কেন পড়ে আছে? 3 মাস পর তো স্যার থাকবে না, তারপরে কেন পড়ে আছে? অনেক কষ্ট, অনেক কিছু অভাব, তারপরেও আপনাদের কাছে বলি আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নেন, আর বেশি কিছু না, ঠিক আছে? ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন আল্লাহ ভালো রাখে। আমাদের দাবিগুলো আপনারা মেনে নিলে আমরা ইনশাল্লাহ আশা করি ভালো থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কিছু বলবেন? দুইটাই बिस्मिल्लाहिर रहमानिर रहीम। स्टार्ट। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি মাহফুজা বেগম,
সিনিয়র সহকারী শিক্ষক, মফিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয়, গাজীপুর, সদর গাজীপুর। আমি প্রথমেই উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, এমনকি বাংলার সামগ্রিক শিক্ষক মণ্ডলী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। রমজানের এই শুরুর দিনে সবাইকে রমজান মুবারকবাদ। আমি অত্যন্ত দুঃখের সাথে আমি প্রথমে আল্লাহ তাআলার নাম নিয়ে আমি স্মরণ করছি বর্তমান বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে। আমার প্রশ্ন নয়, এই ইখতিয়ার নাই যে আমি প্রশ্ন করব, আমি জিজ্ঞাসা করছি, আমি সম্মানিত স্যারের কাছে জানতে চাচ্ছি, আজকে যে জাতি গড়ার কারিগর, জাতির বিবেক, সমগ্র জাতির ঊর্ধ্বে এই শিক্ষকরা রাস্তায় কেন, প্রেস ক্লাবে কেন? আদৌ আমার এই প্রশ্নটাই আপনার কাছে জানার ইচ্ছে, যে আমি মাননীয় প্রধান উপদেষ্টার মুখ থেকে আমি জানতে চাই আজকে শিক্ষকরা রাস্তায় কেন? জাতির স্যার, আমার শিক্ষক ইউনূস স্যার, উনি অত্যন্ত গঠনমূলক কথা বলেন। আমি জানি, আমরা জানি, যিনি বা যে গঠনমূলক কথা বলতে পারেন তিনি গঠনমূলক কাজও করতে পারেন। আমি 100% আশাবাদী, অত্যন্ত আশাবাদী, বিগত সরকারে কখনো ধানের শীষ, কখনো নৌকা, আবার ধানের শীষ, আবার নৌকা। ছিলেন এরশাদ সরকার, সবার মুখে, সবার বাণী একেবারেই কেমন জানি মিল ছিল। আমার মনে হয় আমাদের আজকের যে আন্দোলন, আমার যে আজকের অধিকার আদায়ের প্রাণপণ চেষ্টা, কষ্ট, রোদ বৃষ্টি ত্যাগ করে এই প্রেস ক্লাবে ধুলোবালির সাথে মিশে বসে থাকা শুধুমাত্র ছোট্ট একটা অধিকার, বৈষম্য দূরীকরণ। জাতীয়করণ বলেছেন সময়ের ব্যাপার, কিন্তু আজকের যে দেশ, আজকের যে বাংলা, 24-এর পরের যে বাংলা, এই বাংলার রূপ একটাই, বৈষম্য দূরীকরণ। এই বাংলা গঠিত হয়েছে, এই বাংলা স্বাধীনতা পেয়েছে একটা দাবি নিয়ে, বৈষম্য দূরীকরণ। এবং সেটা আমার ছাত্রদের মহান এক আন্দোলন বলি, সম্মেলন বলি, চেষ্টা বলি, সংগ্রাম বলি। তাদের আত্মত্যাগ, আবু সাইদের আত্মত্যাগ, মাহফুজুর রহমান মুগ্ধর আত্মত্যাগ, তাদের মতোই হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা এক ভিন্ন বাংলাদেশ পেয়েছি, এক ভিন্ন স্বাধীন দেশ পেয়েছি। যে দেশের ছাত্ররা, যে দেশের বীর সন্তানেরা আপনাকে
সম্মানিত প্রধান উপদেষ্টাকে অত্যন্ত সম্মানের সাথে এবং তাদের বিবেচনার বিবেক দেখে, যোগ্যতা দেখে আমি মুগ্ধ যে যোগ্য একজন ব্যক্তি যোগ্য স্থানে অধিষ্ঠিত করতে পেরেছেন। দায়িত্বহীন লোকেদের দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা। এই ভুলটি সার্জিস, নাহিদ, জাতীয়করণ